আজকের আলোচ্য বিষয় বাংলা ব্যাকরণের অতি গুরুত্বপূর্ণ একটি টপিক অব্যয়পদ ও তার শ্রেণীবিভাগ। সংজ্ঞায় বলা হয়, যে সকল পদ বাক্যে ব্যবহৃত হলে লিঙ্গ, বচন, পুরুষ বা বিভক্তি ভেদে মূল রূপের কোনো পরিবর্তন ঘটে না তাকে বলে অব্যয়পদ। আবারও বলি, যে সকল পদ বাক্যে ব্যবহৃত হলে লিঙ্গ, বচন, পুরুষ বা বিভক্তি ভেদে মূল রূপের কোনো পরিবর্তন ঘটে না তাকে বলে অব্যয়পদ। যেমন এবং, কিন্তু, ও, আর, বিনা, তথাপি, যদি ইত্যাদি। এই শব্দগুলি বা এই অব্যয়পদগুলি বাক্য মধ্যে ব্যবহৃত হলে লিঙ্গ, বচন বা বিভক্তি ভেদে কোনো পরিবর্তন ঘটে না। অর্থাৎ এই শব্দগুলির সঙ্গে কোনো বিভক্তি চিহ্ন যুক্ত হয় না, শব্দগুলির একবচন বা বহুবচন হয় না, বা এগুলির স্ত্রী বা পুরুষবাচকতা নির্ণয় করা যায় না। এখন প্রশ্ন হতে পারে, তাহলে অব্যয়পদের প্রয়োজনীয়তা কী? আসলে এগুলি বাক্যে উপস্থিত থেকে পদের সঙ্গে পদের, বাক্যাংশের সঙ্গে বাক্যাংশের বা বাক্যের সঙ্গে বাক্যের সংযোগ স্থাপন করে। এগুলি বাক্যের নানাবিধ ভাব প্রকাশে সহায়তা করে। তাছাড়া বাক্যের সৌন্দর্য বৃদ্ধিতেও অব্যয়ের বিশেষ ভূমিকা রয়েছে। এবার আমরা জেনে নেব অব্যয়পদের প্রকারভেদ। ব্যবহারিক দিক থেকে অব্যয়পদ 4 প্রকার: পদান্বয়ী অব্যয়, সমুচ্চয়ী অব্যয়, অনন্বয়ী অব্যয় এবং ধন্যাত্মক অব্যয়। প্রথমে আমরা জানব পদান্বয়ী অব্যয় কাকে বলে। পদান্বয়ী শব্দটিকে বিশ্লেষণ করলে আমরা পাবো পদ প্লাস অন্বয়। এই অন্বয় মানে হলো সম্পর্ক, অর্থাৎ পদের সঙ্গে পদের সম্পর্ক। সংজ্ঞায় বলা হয়, যে সকল অব্যয় বাক্যের মধ্যে ব্যবহৃত হয়ে একটি পদের সঙ্গে অন্য পদের অন্বয় বা সম্পর্ক স্থাপন করে তাকে পদান্বয়ী অব্যয় বলে। যেমন, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। এই বাক্যে বিনা এটি একটি পদান্বয়ী অব্যয়। বাক্যটির মধ্যে দুঃখ এবং সুখ এই পদের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে। একইভাবে সুনন্দা ওর বাবার মতো দেখতে হয়েছে, বাক্যটিতে মতো এটি হলো একটি পদান্বয়ী অব্যয়। এখানেও এই অব্যয়টি পদের সঙ্গে পদের সম্পর্ক স্থাপন করেছে। এবার আমরা জেনে নেব এই পদান্বয়ী অব্যয়ের বিভিন্ন ভাগগুলি সম্পর্কে। প্রথমে রয়েছে সাদৃশ্য বা উপমাবাচক অব্যয়। বাক্য অন্তর্গত দুটি পদের মধ্যে সাদৃশ্য বোঝাতে এই ধরনের অব্যয় ব্যবহার করা হয়। এই ধরনের অব্যয়ের মধ্যে রয়েছে যেন, মতো, মতন, ন্যায়, প্রায়, সম ইত্যাদি। যেমন, সুনন্দা তো ওর মায়ের মতো দেখতে হয়েছে। এখানে মতো এটি হলো উপমাবাচক অব্যয়। বিদ্যাসাগরের ন্যায় বিদ্বান এ জগতে দুর্লভ। এখানে ন্যায় এটি হলো উপমাবাচক অব্যয়। চাঁদের মতো মুখ, তুলোর মতো নরম, মিছরির ন্যায় মিষ্টি। উল্লেখিত এই বাক্যগুলিতে মতো, ন্যায় এগুলি প্রত্যেকটি হবে সাদৃশ্যবাচক বা উপমাবাচক অব্যয়, কারণ এগুলি দুটি পদের মধ্যে সাদৃশ্য বোঝাতে ব্যবহৃত হয়েছে। সীমাবাচক অব্যয়, সীমা বোঝাতে এই ধরনের অব্যয় ব্যবহার করা হয়। পর্যন্ত, থেকে, অবধি, তক, ছাড়িয়ে, পেরিয়ে এগুলি হলো সব সীমাবাচক অব্যয়। যেমন, কাল পর্যন্ত তাকে আমি দেখিনি। এখানে পর্যন্ত এটি হলো একটি সীমাবাচক অব্যয়। কত দূর অবধি আজ যেতে পারবে। এখানে অবধি লোকালয়ের সীমা ছাড়িয়ে বহু দূরে অবস্থিত। ছাড়িয়ে এগুলি হলো সীমাবাচক অব্যয়। এরপর আছে ব্যতিরেকাত্মক অব্যয়। একটি ঘটনা না হলে কি হতে পারে এরূপ বোঝাতে এই ধরনের অব্যয়গুলি ব্যবহার করা হয়। ছাড়া, ব্যতীত, ভিন্ন, নতুবা, বই, না হলে, যদি না এইগুলি হলো ব্যতিরেকাত্মক অব্যয়। যেমন, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। কানু বিনে গীত নাহি আর, তার আর এই বই দুই নাই। এখানে বই কিন্তু পাঠ্য বই নয়, এখানে বই ব্যবহৃত হয়েছে ব্যতিরেকাত্মক অব্যয় হিসাবে। সাগর ছাড়া এ কাজ অসম্ভব। উল্লেখিত এই বাক্যগুলিতে বিনা, বিনে, বই, ছাড়া এই প্রত্যেকটি হবে ব্যতিরেকাত্মক অব্যয়। এরপর রয়েছে অবস্থানবাচক অব্যয়। অবস্থান বোঝাতে এই ধরনের অব্যয় ব্যবহার হয়। সঙ্গে, সহিত, সাথে, পশ্চাতে, পিছে, পিছনে, পাশে, সম্মুখে, সামনে, উপরে, মাঝে, বাইরে এই প্রত্যেকটি হলো অবস্থানবাচক অব্যয়। লক্ষ্য করুন, এই প্রত্যেকটি অব্যয়ের দ্বারাই অবস্থান নির্দেশ করছে। যেমন, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে। সম্মুখে বসায় রেখে কোলে দাও নাই স্থান। বাক্যগুলিতে ভেতরে, পশ্চাতে, সম্মুখে এগুলি হলো অবস্থানবাচক অব্যয়। পদান্বয়ী অব্যয়ের শেষ যে ভাগটি রয়েছে অনুসর্গরূপে প্রযুক্ত অব্যয়। জন্য, তরে, নিমিত্ত, বাবদ, উদ্দেশ্যে, প্রতি, অভিমুখে এগুলি প্রত্যেকটি এক একটি অনুসর্গ।
এবং এগুলিই হলো অনুসর্গ রূপে প্রযুক্ত অব্যয়। এখানে বলে রাখি, বাংলা ভাষায় যতগুলো অনুসর্গ আছে সকল অনুসর্গই কিন্তু পদান্বয়ী অব্যয়। এখন লক্ষ্য করুন, এই বাক্যগুলি সকলের তরে সকলে আমরা, সে পরীক্ষার জন্য পড়ছে, চিকিৎসার উদ্দেশ্যে রোগীকে কলকাতায় আনা হয়েছে। এখানে তরে, জন্য, উদ্দেশ্যে এই প্রত্যেকটিই হবে অনুসর্গ রূপে প্রযুক্ত অব্যয়। যেহেতু এগুলি অনুসর্গ, তাই এগুলি হবে অনুসর্গ রূপে প্রযুক্ত অব্যয়। এবার আমরা আলোচনা করব সমুচ্চয়ী বা বাক্যান্বয়ী অব্যয় সম্পর্কে। সমুচ্চয়ী এই শব্দটির অর্থ হল সংযোগ বা মিলন। সংজ্ঞায় বলা হয়, যে পদ একটি পদের সঙ্গে অন্য একটি পদের, একটি বাক্যাংশের সঙ্গে অন্য একটি বাক্যাংশ কিংবা একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের সংযোজন, বিয়োজন, সংকোচন ঘটায় তাকে বলে সমুচ্চয়ী অব্যয়। যেমন সুমন ও সুজয় দুজনে মিলে কাজটি শেষ করল। বাবা এবং মায়ের কথা শোনা উচিত। লক্ষ্য করুন, এই বাক্যগুলিতে প্রথম বাক্যে ও এবং দ্বিতীয় বাক্যে এবং এই দুটি অব্যয় সমুচ্চয়ী অব্যয়। এবার আমরা সমুচ্চয়ী বা বাক্যান্বয়ী অব্যয়ের ভাগগুলি সম্পর্কে জেনে নেব। প্রথম যে ভাগটি রয়েছে সংযোজক অব্যয়। সংযোগ স্থাপনে ব্যবহার করা হয়। দুটি পদ বা দুটি বাক্যের মধ্যে সংযোগ স্থাপনের ক্ষেত্রে এই ধরনের অব্যয় ব্যবহার করা হয়। এবং, ও, আর, তথা এগুলি হলো সংযোজক অব্যয়। যেমন সুমন ও সুজয় দুজনে কাজটি শেষ করল। বাবা এবং মায়ের কথা শোনা উচিত। রবীন্দ্রনাথ বাংলা তথা ভারতের গৌরব। বাক্যগুলিতে ও এবং তথা এগুলি হবে সংযোজক অব্যয়। এরপর রয়েছে বিয়োজক বা বৈকল্পিক অব্যয়। এক্ষেত্রে মনে রাখতে হবে, যে অব্যয় দুটি বিপরীত বিষয়ের মধ্যে একটিকে প্রতিষ্ঠা করে আর একটিকে খারিজ করে সেটি হলো বৈকল্পিক অব্যয় বা বিয়োজক অব্যয়। অথবা, কিংবা, না, বা এই ধরনের অব্যয়গুলিকে বলা হয় বিয়োজক অব্যয়। যেমন শান্তনু অথবা শুভ সেখানে যাবে। লক্ষ্য করুন, এই বাক্যটিতে শান্তনু অথবা শুভ সেখানে যাবে, এখানে দুজনেই কিন্তু যাচ্ছে না। এখানে শান্তনু এবং শুভ দুটি বিষয় হয়, তাহলে যে কোনো একটিকে প্রতিষ্ঠা দিতে হবে, যে কোনো একজনই যাবে, তাই অথবা এটি হলো একটি বৈকল্পিক অব্যয়। বা দেখুন, শান্তনু কিংবা শুভ যে কেউ গেলেই হবে। এই বাক্যটিতে কিন্তু শান্তনু বা শুভ দুজনেই কিন্তু যাচ্ছে না, দুজনের মধ্যে কেউ একজন গেলেই হবে, অর্থাৎ এখানেও বৈকল্পিক অব্যয়ের প্রয়োগ ঘটেছে। বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এক্ষেত্রেও কিন্তু আশীর্বাদ এবং অভিশাপ দুটি বিষয় আছে, কিন্তু বিষয় দুটির মধ্যে যে কোনো একটিকে প্রতিষ্ঠা দিতে হবে। এই ধরনের দুটি বিষয়ের মধ্যে যে কোনো একটিকে প্রতিষ্ঠা দিতে হলে বৈকল্পিক বা বিয়োজক অব্যয় ব্যবহার করা হয়। এরপর রয়েছে সংকোচক অব্যয়। এক্ষেত্রে মনে রাখতে হবে, স্বাভাবিক না হয়ে বিপরীত কিছু হওয়া বোঝালে এই সংকোচক অব্যয় ব্যবহার করা হয়। কিন্তু, পরন্তু, অথচ, অধিকন্তু, তবু, তথাপি, বটে এগুলি হলো সংকোচক অব্যয়। যেমন দেখুন, ছেলেটি সব বুঝলো কিন্তু মুখ খুলল না। এই বাক্যটিতে ছেলেটি সব বুঝলো, সুতরাং তার মুখ খোলা উচিত ছিল, তার সব কিছু বলা উচিত ছিল, কিন্তু সে বলল না। অর্থাৎ এখানে স্বাভাবিক যেটা হওয়ার কথা ছিল সেটি না হয়ে বিপরীত কিছু হওয়া বোঝাচ্ছে, তাই কিন্তু এটি হবে একটি সংকোচক অব্যয়। অনেক চেষ্টা করেছে তথাপি সফল হলো না। এই বাক্যটিতে যেহেতু সে অনেক চেষ্টা করেছে, সুতরাং তার সফল হওয়ার কথা ছিল, কিন্তু সেটি হলো না, বিপরীত কিছু হলো। এখানেও এই যে তথাপি অব্যয়টি ব্যবহার হয়েছে, এটি একটি সংকোচক অব্যয়। ছেলেটি মেধাবী অথচ পড়াশোনা করে না। অনেক বোঝানো হলো তবু সে তার মত পাল্টালো না। এই বাক্য দুটিতেও স্বাভাবিক যে ঘটনা হওয়ার কথা ছিল সেটি না হয়ে বিপরীত কিছু হওয়া বোঝাচ্ছে, তাই এই বাক্য দুটিতেও অথচ, তবু এগুলি হবে সংকোচক অব্যয়। এবার আসি ব্যতিরেকাত্মক অব্যয়। অভাব বা ভেদ অর্থে এই ধরনের অব্যয় ব্যবহার করা হয়। নচেত, নতুবা, নইলে, যদি না, না হলে এগুলি হবে এই ধরনের অব্যয়। যেমন লেখাপড়া করো নচেত জীবনে সাফল্য পাবে না। সত্য বলো নতুবা শাস্তি পাবে। তাড়াতাড়ি যেতে হবে, না হলে গাড়ি ধরতে পারবো না। অদৃষ্ট যদি না খারাপ হবে তাহলে এমন কেন হবে? লক্ষ্য করুন, এই প্রত্যেকটি বাক্য দ্বারাই অভাব বা ভেদ অর্থ প্রকাশ পাচ্ছে, আর এই কারণেই এই প্রত্যেকটি বাক্যে যে ধরনের অব্যয় ব্যবহার হয়েছে সেই প্রত্যেকটি অব্যয়ই হবে ব্যতিরেকাত্মক অব্যয়। এরপর রয়েছে হেতুবাচক বা কারণাত্মক অব্যয়। হেতু বা কারণ বুঝিয়ে দুটি বাক্যের সংযোগ ঘটায় যে ধরনের অব্যয় সেগুলিকে বলা হয় হেতুবাচক বা কারণাত্মক অব্যয়।
যেমন কারণ, এই জন্য, এই হেতু, বলে, কেননা, বলিয়া এগুলি হবে সবই হেতুবাচক অব্যয়। কাল আমি যেতে পারবো না কারণ আমি অসুস্থ। লক্ষ্য করুন, কাল আমি যেতে পারবো না কারণ আমি অসুস্থ, এখানে কারণ বোঝাচ্ছে। তার কথা শেষ পর্যন্ত রাখতে হলো যেহেতু তিনি গুরুজন। এখানেও দেখুন এই যেহেতু এই অব্যয়টি কারণ অর্থে প্রয়োগ ঘটেছে, অর্থাৎ তার কথা শেষ পর্যন্ত রাখতে হলো কারণ তিনি গুরুজন। তুমি এসেছো বলে খুশি হয়েছি, এখানেও কিন্তু কারণ অর্থে এই বলে অব্যয়টি প্রয়োগ হয়েছে। মানুষের শান্তি নেই কারণ মানুষ লোভী। উল্লেখিত এই প্রত্যেকটি বাক্যের অব্যয়ের দ্বারা কারণ বোঝাচ্ছে এবং কারণ বুঝিয়ে দুটি বাক্যের সংযোগ ঘটেছে, তাই এগুলি হবে সবই হেতুবাচক বা কারণাত্মক অব্যয়। সংশয়বাচক অব্যয়, কোনো সন্দেহ বা সংশয় প্রকাশ পেলে সেক্ষেত্রে এই সংশয়বাচক অব্যয় ব্যবহার করা হয়। যদি, যদি বা, যদি নাকি, যদি না হয়, পাছে, বুঝি এগুলি হবে সংশয়বাচক অব্যয়। যেমন কাজটা শেষ না হলে যদি তিনি অসন্তুষ্ট হন, সম্মুখে চরণ নাহি চলে পাছে লোকে কিছু বলে, ওই বুঝি বাঁশি বাজে। এই উল্লেখিত প্রত্যেকটি বাক্য দ্বারাই সংশয় প্রকাশ পাচ্ছে, আর এই কারণেই এই বাক্যগুলিতে ব্যবহৃত প্রত্যেকটি অব্যয়ই হবে সংশয়বাচক অব্যয়। এরপর সিদ্ধান্তবাচক অব্যয়। সিদ্ধান্ত বোঝালে এই ধরনের অব্যয় ব্যবহার করা হয়। তবে, তাই, সুতরাং, তার জন্য, কাজেই, সেই জন্য, বোধ হয় এই প্রত্যেকটিই হলো সিদ্ধান্তবাচক অব্যয়। কাজ আছে তাই আমাকে যেতেই হবে, বৃষ্টি নেমেছে সুতরাং বিকেলে ঠান্ডা পড়বে, বাক্য দুটিতে সিদ্ধান্তবাচক অব্যয় ব্যবহার করা হয়েছে। এরপর রয়েছে নিত্য সম্বন্ধী বা সাপেক্ষ অব্যয়। যেমন তেমন, যত তত, যখন তখন, যদি তবে এই ধরনের অব্যয়গুলিকে বলা হয় সাপেক্ষ অব্যয়। যদি রোদ ওঠে তবে রওনা দেব, যখন তুমি আসবে তখন আমি যাব, যত পড়ছি ততই নতুন করে জানছি, যত মত তত পথ। উল্লেখিত এই প্রত্যেকটি বাক্যেই সাপেক্ষবাচক অব্যয় ব্যবহার করা হয়েছে। এরপর রয়েছে অনন্যয়ী অব্যয় বা ভাব প্রকাশক অব্যয়। অনন্যয়ী, যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয় তাকে অনন্যয়ী অব্যয় বলে। এই অনন্যয়ী অব্যয়ের আরেক নাম হলো ভাব প্রকাশক অব্যয়। যেমন ছি ছি, হাই হাই, বাহ, চমৎকার, আজ্ঞে, আহা, মরি মরি এই প্রত্যেকটি অব্যয়ের দ্বারাই বিভিন্ন ধরনের ভাব প্রকাশ পায়, তাই এগুলি হবে অনন্যয়ী অব্যয়। যেমন চমৎকার, খুব ভালো হয়েছে ছবিটা, হাই হাই, সর্বনাশ হয়ে গেল। এই বাক্যটিতে আনন্দ এবং এই বাক্যটিতে দুঃখ ভাব প্রকাশ পাচ্ছে, এই কারণে এই বাক্য দুটিতে চমৎকার এবং হাই হাই এ দুটি হবে অনন্যয়ী অব্যয়। এবার আমরা অনন্যয়ী বা ভাব প্রকাশক অব্যয়ের বিভিন্ন প্রকারগুলি জেনে নেব। প্রথমে রয়েছে আবেগসূচক অব্যয়। মনের বিভিন্ন আবেগ, আনন্দ, বেদনা, বিষাদ, ঘৃণা, ক্রোধ, প্রশংসা, বিরক্তি ইত্যাদি আবেগ প্রকাশ করতে যে ধরনের অব্যয় ব্যবহৃত হয় সেগুলি হলো আবেগসূচক অব্যয়। যেমন বাহ, খুব সুন্দর পাখি, চমৎকার, খুব ভালো হয়েছে ছবিটা, ছি ছি, শেষ পর্যন্ত তুমি এ কাজ করলে, হাই হাই, সর্বনাশ হয়ে গেল, জ্বালা, তোমাকে নিয়ে আর পারি না, বাপরে বাপ, কি ভয়ঙ্কর ছিল রাক্ষসটা। লক্ষ্য করুন এই প্রত্যেকটি বাক্যের দ্বারাই কোনো না কোনো আবেগ প্রকাশ পাচ্ছে, তাই এই বাক্যগুলিতে যে সকল অব্যয় ব্যবহার হয়েছে সে প্রত্যেকটিই হবে আবেগসূচক অব্যয়। এরপর রয়েছে সম্বোধনসূচক অব্যয়। সম্বোধন করা বোঝালে এই ধরনের অব্যয় ব্যবহার করা হয়। যেমন হে, ওহে, ওগো, রে, এ, ও, ওলো, ওরে এগুলি হবে সবই সম্বোধনসূচক অব্যয়। ওরে, এদিকে আয়, এখানে ওরে এটি হলো একটি সম্বোধনসূচক অব্যয়। ওগো, আজ তোরা যাসনে ঘরের বাহিরে, রে প্রমত্ত মন মম, কবে পোহাইবে রাতি, এখানে ওগো, রে এগুলি হলো সম্বোধনসূচক অব্যয়, কারণ এগুলি সম্বোধন করা অর্থে ব্যবহার করা হয়েছে। এরপর রয়েছে বাক্যালঙ্কার অব্যয়। বাক্যের অর্থ সৌন্দর্য বৃদ্ধি করতে এই ধরনের অব্যয় ব্যবহার করা হয়। যে, তো, তাই, আর, যে এগুলি হলো সবই বাক্যালঙ্কার অব্যয়। এক যে ছিল রাজা, কত না দিনের দেখা, কত না রূপের মাঝে, এ মেয়ে তো মেয়ে নয়, দেবতা নিশ্চয়, একটু জল দাও না, অনেক বোঝালেও বোঝে না যে। লক্ষ্য করুন মার্ক করা এই প্রত্যেকটি অব্যয়ের দ্বারাই বাক্যের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এক যে ছিল রাজা, এখানে আমরা এক ছিল রাজা এটিও বলতে পারতাম, কিন্তু এক যে ছিল রাজা এই যে বলার কারণে বাক্যটির সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। আবার যদি
এই উদাহরণটি আমরা দেখি, একটু জল দাও না। এখানে একটু জল দাও এটুকু বলেও কিন্তু বাক্যটি শেষ করা যেত, কিন্তু যখন আমরা বলছি একটু জল দাও না, এই না এই অতিরিক্ত বাক্যালঙ্কার অব্যয়টি যোগ করছি, তখনই বাক্যটির সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। তাই এই ধরনের যে সকল অব্যয় ব্যবহার করে বাক্যের অর্থ সৌন্দর্য বৃদ্ধি করা হয় সেগুলিকে বলা হয় বাক্যালঙ্কার অব্যয়। এরপর রয়েছে সম্মতিজ্ঞাপক অব্যয়। বক্তার সম্মতি প্রকাশে এই ধরনের অব্যয় ব্যবহার করা হয়। হ্যাঁ, হু, ঠিক আছে, আচ্ছা, আলবৎ এগুলি হলো সবই সম্মতিজ্ঞাপক অব্যয়। হ্যাঁ, আমি যাব, আমি আজ আলবৎ যাব। হু, দেখা যাবে, আচ্ছা, তাই হবে। এখানে হ্যাঁ, আলবৎ, হু, আচ্ছা এগুলি হলো সম্মতিজ্ঞাপক অব্যয়। এরপর রয়েছে অসম্মতিজ্ঞাপক অব্যয়। বক্তার অসম্মতি প্রকাশে এটি ব্যবহার করা হয়। না, কখনো না, আদৌ না, মোটেই না, একদম না, এই ধরনের অব্যয়গুলি হলো এই অসম্মতিজ্ঞাপক অব্যয়। না, আমি যাব না, না, মোটেই না, সব মিথ্যা। এখানে না, মোটেই না অসম্মতিজ্ঞাপক অব্যয়। এরপর রয়েছে প্রশ্নসূচক অব্যয়। প্রশ্নের ভাব বোঝাতে এই ধরনের অব্যয় ব্যবহার করা হয়। কি, না, নাকি, তাই নাকি, বটে এগুলি হলো প্রশ্নসূচক অব্যয়। বড্ড দূর, তাই না, মারবে নাকি, তোমার নাম কি, লক্ষ্য করুন তাই না, নাকি, কি এগুলি দ্বারা প্রশ্নের ভাব প্রকাশ পাচ্ছে, তাই এগুলি হবে প্রশ্নসূচক অব্যয়। এরপর রয়েছে ধন্যাত্মক অব্যয় বা অনুকার অব্যয়। সংজ্ঞায় বলা হয় যে সকল অব্যয় কোনো বাস্তব ধ্বনি অথবা অনুভূতিগ্রাহ্য ভাবের ব্যঞ্জনা প্রকাশ করে তাকে বলে ধন্যাত্মক অব্যয়। যেমন খা খা, কলো কলো, ঝমঝম, টন টন, ঝিমঝিম এগুলি হলো ধন্যাত্মক অব্যয়। ঝমঝম বৃষ্টি পড়ছে, শনশন বাতাস বইছে, রাগে গা রি রি করছে, ব্যথায় পা টন টন করছে। ঝমঝম, শনশন, রি রি, টন টন এই সবই হবে ধন্যাত্মক অব্যয়, কারণ এগুলি বাস্তব ধ্বনি এবং অনুভূতিগ্রাহ্য ভাবের ব্যঞ্জনা প্রকাশ করছে। এই ধন্যাত্মক অব্যয় দুই প্রকার, অনুকার ধন্যাত্মক অব্যয়, ভাব প্রকাশক অব্যয়। অনুকার ধন্যাত্মক অব্যয় বলা হয় শ্রুতিগ্রাহ্য ধ্বনির অনুকরণে যে সমস্ত ধন্যাত্মক অব্যয় ব্যবহৃত হয় সেগুলিকে। যেমন বৃষ্টি পড়ে টাপুর টুপুর, ঘড়িতে ঢং ঢং ঘন্টা বাজলো, শনশন বাতাস বইছে। লক্ষ্য করুন এখানে এই যে টাপুর টুপুর, ঢং ঢং, শনশন এই ধরনের আওয়াজ বা ধ্বনিগুলি শ্রুতিগ্রাহ্য ধ্বনির অনুকরণে সৃষ্ট, তাই এগুলিকে বলা হয় অনুকার ধন্যাত্মক অব্যয়। অপরদিকে মনের নানা ভাব প্রকাশ করতে যে সকল ধন্যাত্মক অব্যয় ব্যবহার করা হয় তাকে বলে ভাব প্রকাশক ধন্যাত্মক অব্যয়। যেমন রাগে গা রি রি করছে, চারিদিকে ধুধু মাঠ, গা ছমছম করছে, বুকটা ধুকফুক করছে, সে রেগে টং হয়ে আছে, সকাল থেকে চোখটা খচখচ করছে। এই রি রি, ধু ধু, ধুকপুক, ঢং, খচখচ এই ধরনের অব্যয়গুলি মনের নানাবিধ ভাব প্রকাশের ব্যঞ্জনা প্রকাশ করছে, তাই এগুলি হবে ভাব প্রকাশক ধন্যাত্মক অব্যয়। তো এই ছিল অব্যয় পদের বিস্তারিত আলোচনা। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।